তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সাংসদ এবং মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি একটি অত্যন্ত কি বলবো আপত্তিকর স্টেটমেন্ট করেছেন। উনি একটি মঞ্চ থেকে বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, স্পেসিফিক্যালি মুসলমান ভাই বোনেরা, ভাইরা যারা নামাজ পড়বেন, যারা যেখানেই নামাজ পড়বেন সেই জায়গাটাই ওয়াকাফের আন্ডারে চলে আসার সেই স্বাধীনতা আছে। এবং তারপরেই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় বললেন যে সারা দক্ষিণ কলকাতার প্রায় সমস্ত দক্ষিণ কলকাতার জমি নাকি ওনাদের ছিল ওয়াকাফ বোর্ডের আন্ডারে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে কেউ কেউ আবার এটাও বলতে শুনলাম যে রাজভবনও নাকি ওয়াকাফ বোর্ডের আন্ডারেই ছিল। তো আমাদের আশঙ্কা, পশ্চিমবঙ্গের হিন্দুদের, আমার মতো হিন্দুদের, আমাদের আশঙ্কা হচ্ছে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আন্ডারে কালীঘাটের মন্দিরও যে ওয়াকাফ প্রপার্টির আন্ডারে, সেটাও বোধহয় তারা দাবি করতে পারেন। এবং আমরা অবাক হয়ে গেলাম যে এইরকম স্টেটমেন্ট দেওয়ার পরেও, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো নভিস, কোনো জুনিয়র, কোনো রাজনীতিবিদ নয়, অত্যন্ত সিনিয়র পজিশনে তৃণমূল কংগ্রেসের রয়েছেন উনি, এই ধরনের ইরেসপন্সিবল স্টেটমেন্ট দিয়ে যে যেখানেই মুসলমানরা নামাজ পড়বেন, মানে কালকে আপনার বাড়ির সামনে যদি নামাজ পড়েন তাহলে আপনার বাড়িটাও কিন্তু ওয়াকাফ বোর্ড তাদের এটা দাবি করতে পারে। আমার বাড়ির সামনেও যদি এসে নামাজ পড়ে সেটাও কিন্তু ওয়াকাফ বোর্ড দাবি করতে পারে যে সেটা তাদের জমি। এটাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন? বা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, উনি আপনি এই ধরনের স্টেটমেন্ট করে কি বলতে চাইছেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেটমেন্ট নেই, কোনো পানিশমেন্ট নেই, কোনো এক্সপালশন নেই এই ধরনের নেতৃত্বের, স্পেশালি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনি কি মেসেজ দিতে চাইছেন আর কাদেরকে এই মেসেজটা দিতে চাইছেন? সারা দক্ষিণ কলকাতায় রেড রোডে নামাজ পড়ে, তার মানে কি বলতে চাইছেন রেড রোডটাও ওয়াকাফ বোর্ডের আন্ডারে চলে আসবে? বালিগঞ্জে যেখানে আমি থাকি সেখানে বহু জায়গাতে রাস্তায়, বালিগঞ্জ পশেস্ট এরিয়া, ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া, রাস্তায় নামাজ পড়া হয় শুক্রবার, সেটাও কি ওয়াকাফ বোর্ডের আন্ডারে চলে আসবে? মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে থেকে কি মেসেজটা দিতে চাইছেন? আমাদের যে ওয়াকাফ বিল আনা হচ্ছে বা যে ওয়াকাফ বোর্ড যে আছে, তার মধ্যে আপনাদের আমি তিনটে বিষয়ে আপনাদের সামনে আনতে চাই। ওয়াকাফ ধারাতে ৩ নম্বর ধারায় এখানে বলা হচ্ছে যে আগেকার, এখন অ্যামেন্ডমেন্টটা নয়, আগেকার, সেখানে বলা হচ্ছে যে যদি ওয়াকাফ বোর্ড মনে করে যে আপনার বাড়ির সামনের জমিটা ওয়াকাফ বোর্ডের, তাহলে কিন্তু তারা সেই জমিটা নিয়ে নিতে পারে। এটা ৩ নম্বর ধারায় এটা বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে এখানে কোনো প্রমাণের দরকার নেই। ওয়াকাফ বোর্ড যদি চিন্তা করে নেয় যে এই জমিটা ওয়াকাফ বোর্ডের ছিল, ওয়াকাফ বোর্ডের আন্ডারে থাকার কথা, তাহলে প্রমাণের দরকার নেই, ওয়াকাফ বোর্ড সেটা নিয়ে নেবে। এই রকম নিয়ম থাকার পরেও এই রকম বিলের রেজলিউশন আনা হচ্ছে, এই বিলের এগেনস্টে অ্যামেন্ডমেন্ট যে করা হচ্ছে, আমাদের কেন্দ্র সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যামেন্ডমেন্ট আনছেন তার প্রতিবাদ করে রেজলিউশন আনছেন বিধানসভায়। মানে উনি চান যে হিন্দুদের যে জমি বা সাধারণ মানুষের যে জমি বা ঘর বা মন্দির, যদি ওয়াকাফ বোর্ড বলে যে এইটা, এই জমি ওয়াকাফ বোর্ডের ছিল,
ওয়াকফ বোর্ড এটা নেবে, তাহলে আপনি কিন্তু এখানে এই 3 নম্বর ধারা অনুযায়ী আপনি বলতে পারবেন না। মুখ্যমন্ত্রী এটাকে সমর্থন করছেন। এই কারণেই বলছি সমর্থন করছেন, কারণ অ্যামেন্ডমেন্ট যেটা আনছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার বিরোধিতা করে উনি প্রস্তাব আনছেন বিধানসভায়। এই ওয়াকফের 40 নম্বর ধারায় বলা হচ্ছে যে আপনার বাড়ির সামনের জমি বা আপনার বাড়ির জমিটা ওয়াকফ নিয়ে নিল। 40 নম্বর ধারায় বলা হচ্ছে প্রমাণ করার দায়িত্ব আপনার, ওয়াকফের নয়। ওয়াকফ বোর্ড কোনো প্রমাণ দেবে না যে তাদেরই যে জমি, ওটা আপনার জমি, যে আপনার যে জমি আপনাকে সেটা প্রমাণ দিতে হবে। কি অদ্ভুত! আর সেটার সমর্থন করে, যেরকমই হওয়া উচিত, মুখ্যমন্ত্রী সমাবেশ করছেন ওয়াকফ বিলের সমর্থনে। 85 নম্বর ধারাতে আপনি যদি কনভিন্স করতে না পারলেন ওয়াকফ বোর্ড ট্রিবিউনালকে, তাহলে ওয়াকফ বোর্ড তো নিয়ে নেবেই, এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই ওয়াকফ বোর্ড ট্রিবিউনালের এগেইনস্টে গিয়ে কথা বলার। এইরকম যে নিয়ম রয়েছে ওয়াকফ বোর্ডে, সেইটা চেঞ্জ করা দরকার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যামেন্ডমেন্ট বিল পাস করছেন, আজকে মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন। আর এই ধরনের নেতৃত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারা আজকে বলছেন যে যেখানে নামাজ পড়া হবে সেই জায়গাটাই কিন্তু ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি আপনারা 30% সরকার, 30% দুধেল গাইদের সরকার। দুধেল গাই আপনি বলেছেন, এবং এই কারণে আজকে ইন্টারন্যাশনাল ফেন্সিং এর জমি দেওয়া হয় না বিএসএফ কে, যাতে অনুপ্রবেশকারীরা ঢোকে। এই কারণে আপনি এটাও বলেন যে তৃণমূল নেতাদের কাছে গিয়ে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো ডকুমেন্ট করিয়ে নেবেন, এবং করিয়ে দেওয়া হয় খুব সামান্য অর্থের বিনিময়। এবং তারপরেও আমরা দেখছি আজকে যে আপনি ক্রকোডাইল টিয়ার্স ঝরাচ্ছেন না, এই যে বলেছেন আপনি নাকি কথা বলেছেন ইস্কনের সাথে, এই 2024-এর মে মাসে ভোটের আগে আপনি ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ, রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য হিন্দু সংগঠন, সনাতনী সংগঠনের এগেইনস্টে কিভাবে অসত্য কথা বলেছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, আমরা সব জানি সেটা। আজকে আপনি আবার করে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। আপনি বলেছেন একটা রুটি আমরা ভাগ করে নেব, ওই দেশ থেকে যারা আসুক অসুবিধা নেই, আমরা একটা রুটি ভাগ করে নেব। আপনার বলতে অসুবিধা কোথায়? হিন্দু কথাটা বলতে অসুবিধাটা কোথায়? আপনি একবারও কিন্তু হিন্দু কথাটা উচ্চারণ করছেন না, আর একটা রুটি ভাগ করে নেবার কথা বলছেন। আপনি কোথা থেকে একটা রুটি ভাগ করে নেবার কথা বলছেন? আজকে দ্বিতীয় বাংলাদেশের মতো পরিস্থিতি হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গ, যেখানে আপনি রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ তারা খেতে পাচ্ছে না, আপনি আবার ওখান থেকে বলছেন একটা রুটি ভাগ করে নেব। হ্যাঁ, আজকে আপনি রাজনীতি করছেন, আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর পার্লামেন্টে এসে স্টেটমেন্ট দেওয়া দরকার। কিসের রাজনীতি আপনি করছেন? আপনি কোন কেন্দ্র সরকারের সম্মান রেখেছেন? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আপনি বললেন ঠক ঠক কেউ করলে ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দেওয়া হোক, সবাই চলে আসুক। আজকে আপনি দেখাচ্ছেন যে আপনি কেন্দ্র সরকার যা বলবে আমরা সেটাতেই সহমত। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যখন স্টেটমেন্ট দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনার কথা? আজকে আপনি রাজনীতি করছেন কিছু ব্রাউনি পয়েন্টস পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী।